ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানে বারবার তুমি টেস্ট পেপারের পাতাগুলো উল্টালে কিন্তু দেখতে পাবে। এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে সেই ষষ্ঠ অধ্যায়ে আমরা শুরু করব একটি নতুন অধ্যায় এবং তোমাদের সেকেন্ড টার্মিনালের জন্য, দ্বিতীয় পার্বিক মূল্যায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞানের যে অধ্যায় সেটি হলো অধ্যায় নাম্বার 6, চল তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এটি একটি অনেক বড়, অনেক তুলনামূলকভাবে কঠিন এবং তুলনামূলকভাবে উত্তর করার ক্ষেত্রে কিন্তু এবং নম্বর পাওয়ার ক্ষেত্রে খুবই সহজ একটি চ্যাপ্টার। সুতরাং সব রকম ব্যাপার স্যাপার নিয়ে আমরা শুরু করে দেব মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, যার নাম চল তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তাই তো চলো সবাইকে স্বাগত জানাই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তো আমরা শুরু করতে চলেছি চল তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। দেখো, আমাদের বর্তমান সভ্যতা টোটালটাই কিন্তু বিদ্যুতের ব্যবহারের উপর দাঁড়িয়ে আছে, তাই না? তুমি যেদিকেই তাকাও না কেন, সে ইলেকট্রিক বাল্ব জ্বলা, ফ্যান চলা, ফ্রিজ, এসি, ট্রামলাইন, ট্রেন, যেখানেই তাকাও না কেন প্রত্যেক জায়গায় বিদ্যুৎ শক্তির ব্যবহার তুমি দেখতে পাবে। তো দেখো, আমরা অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। সেখানে কি দেখেছিলাম যে একটা পরমাণুর সাধারণত 3টে কণিকা থাকে, তাই তো? সেই 3টে কণিকার নামগুলো কি কি জেনেছিলাম? নাম্বার 1 প্রোটন, নাম্বার 2 নিউট্রন এবং নাম্বার 3 ইলেকট্রন। অর্থাৎ একটি পরমাণু 3টে উপাদান কণিকা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন নিয়ে গঠিত, যার মধ্যে প্রোটনের আধান আমরা জানি প্লাস, নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তো এই একটি পরমাণুর যদি স্ট্রাকচার হয় তাহলে তার এটিকে বলা হয় কেন্দ্রক, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, আর তার বাইরে রয়েছে ইলেকট্রন মহল। সেই ইলেকট্রন মহলগুলিতে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি আবর্তন করে। এখন আমরা জানি যে সাধারণত একটি পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে তার বাইরে কিন্তু ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকে, আর যার জন্য ইলেকট্রনের যে মোট নেগেটিভ তড়িতের পরিমাণ প্রোটনের মোট পজিটিভ তড়িতের পরিমাণের সঙ্গে সমান হয় এবং যার ফলস্বরূপ একটি পরমাণু নিস্তড়িত হয়। তো এখন কখনো কখনো কি হয় না, পরমাণুর এই বাইরের কক্ষের ইলেকট্রনগুলো যদি অপর একটি কোনো পরমাণুতে ট্রান্সফার করে দেয়, তখন সেক্ষেত্রে কি হয় না, সেই পরমাণুটি পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যায়। ঠিক তেমনি যদি ইলেকট্রন সংখ্যা প্রোটনের চেয়ে বেশি হয়ে যায়, তখন সেই পরমাণুটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ এই যে তড়িৎ আধানের ধারণা আমরা পেলাম, সেই তড়িতাধান ক প্রকারের পেলাম? আমরা 2 প্রকারের পেলাম। একটা হচ্ছে পজিটিভ তড়িতাধান, পজিটিভ, আর একটি হচ্ছে নেগেটিভ তড়িতাধান, নেগেটিভ। অর্থাৎ একটি হচ্ছে ধনাত্মক এবং একটি হচ্ছে ঋণাত্মক তড়িতাধানকে আমরা 2 ভাগে ভাগ করব। তো আমরা বাস্তব ক্ষেত্রে যদি দেখি, তো সেক্ষেত্রে দেখো, একটি চিরুনি, সেটা কয়েকটি কাগজকে যদি টুকরো করে চিরুনির কাছে স্পর্শ করা যায়, তাহলে সেই চিরুনি কাগজের টুকরোগুলোকে কোনো রকমভাবে কোনো আকর্ষণ করে না। কিন্তু সেই চিরুনিটি যদি একটু মাথাতে তুমি ঘষে নাও, তাহলে এবারে ওই চিরুনি যদি ওই কাগজের টুকরোগুলোকে স্পর্শ করাও, কাছাকাছি নিয়ে এসো, তাহলে দেখবে চিরুনি দ্বারা কাগজের টুকরোগুলো আকর্ষিত হচ্ছে, অর্থাৎ কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে লেগে যাচ্ছে। কেন এমন হয় না, চিরুনি প্রথমে নিস্তড়িৎ ছিল, কিন্তু যখনই আমরা ব্রাশ করলাম, হেয়ার ব্রাশ, অর্থাৎ চুলগুলোকে আঁচড়ানোর সময় চুলের সঙ্গে চিরুনির ঘর্ষণ হয়,
আর সেই ঘর্ষণের ফলে ইলেকট্রনের আদান প্রদান হয়ে চিরুনি তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। আর চিরুনির এই তড়িৎগ্রস্ত হয়ে পড়ার জন্যই সে কিন্তু কাগজের টুকরোগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক তেমনি একটি কাঁচ দণ্ডকে তুমি যদি রেশম এর টুকরো দিয়ে ঘর্ষণ করো, ঘষো, তাহলে দেখবে কাঁচ থেকে কিছু ইলেকট্রন রেশমে চলে যায়, ফলে কাঁচটা পজিটিভ এবং রেশম টুকরোটি নেগেটিভ কণায় মানে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে কাঁচটা ওই রেশম দ্বারা আকৃষ্ট হয়। ঠিক আছে, এগুলোই হচ্ছে তড়িতাধান এবং এগুলোই হচ্ছে তড়িতাধানের কনসেপ্ট, ধারণা। তো আমরা সেই তড়িতাধানগুলোকে দুটি ভাগে ভাগ করে দিলাম, একটি হচ্ছে পজিটিভ তড়িতাধান আর একটি হচ্ছে নেগেটিভ তড়িৎ আধান। তো চলো এবারে আমরা জেনে নেব এই তড়িৎ আধান সংক্রান্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র, যেটি হচ্ছে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটি কি বলছে না, দুটি বিন্দু তড়িতাধানের ক্ষেত্রে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল, এখন কখন আকর্ষণ আর কখন বিকর্ষণ বল হবে না, একটু আগে আমরা তড়িতাধানকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ধনাত্মক তড়িতাধান, একটা ঋণাত্মক তড়িতাধান। তো এই তড়িতাধানের দুটো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে দুটো সমজাতীয় তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করবে, আর দুটো বিপরীত তোমার তড়িতাধান এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। একদম চৌম্বকের যেমন হয়, চৌম্বকের ক্ষেত্রে আমরা কি দেখেছি না, পজিটিভ চৌম্বকের তোমার দুটো বিপরীত মেরু কি করে, বিপরীত মেরু হলে পরস্পরকে আকর্ষণ, একটা নর্থ একটা সাউথ, পরস্পরকে আকর্ষণ করবে। আর যদি দুটো সেম মেরু হয়, অর্থাৎ একটা উত্তর মেরু আর একটা উত্তর মেরুকে চুম্বকের ক্ষেত্রে কি হয়, বিকর্ষণ করে, তেমনি একটি দক্ষিণ মেরু চুম্বকের আরেকটি দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। তড়িৎ আধানের ক্ষেত্রেও সেম নিয়ম আমরা দেখতে পাই, যে আধান দুটো যদি দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ হয়, অর্থাৎ সেম হয়, তাহলে তারা বিকর্ষণ করবে। দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর দুটি বিপরীত আধান অর্থাৎ একটি যদি পজিটিভ একটি যদি নেগেটিভ হয়, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। এই হচ্ছে তড়িৎ আধানের দুটো বৈশিষ্ট্য। তো সেখান থেকে আমরা কুলম্বের সূত্রে পাই দুটি বিন্দু তড়িৎ আধান, এরা তোমার এদের যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা তাদের পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তো আমরা প্রথমেই ধরে নেব দুটি বিন্দু তড়িতাধান, সেই তড়িতাধান দুটি ধরে নেব, একটি Q1 ও একটি Q2। তাদের মাঝের দূরত্ব আমরা ধরে নিলাম আর তাদের মানে তড়িতাধান দুটির, বিন্দু তড়িতাধান দুটির, হ্যাঁ, তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল, এইটা ধরে নিলাম ক্যাপিটাল F। ফোর্স মানে বল আমরা জানি, তাই আকর্ষণ বা বিকর্ষণ বলকে F ধরে নিলাম। তাহলে কুলম্বের সূত্রানুযায়ী আমরা কি পাই, কুলম্বের সূত্র থেকে আমরা পাই প্রথমত F ভ্যারিজিয়াস Q1 Q2 আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক যখন R স্থির, আবার F ভ্যারিজিয়াস 1/r² যখন Q1 Q2 স্থির। এই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। F ভ্যারিজিয়াস Q1 Q2 যখন R স্থির, F ভ্যারিজিয়াস 1/r² যখন Q1 Q2 স্থির। মুখে যখন ভাষায় প্রকাশ করব তখন কি বলবো, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক, আর আধান দুটির আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। এটা যদি আমি যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি তাহলে এখান থেকে আমি পেয়ে যাব, অতএব F ভ্যারিজিয়াস Q1 Q2/r²
সেটা কখন হবে না যখন আর Q1 এবং Q2 আর Q1 এবং Q2 তিনটাই কি হবে পরিবর্তনশীল। তিনটে পরিবর্তনশীল হলে F ভ্যারিজিয়াস Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি F সমান K Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটা পরীক্ষার জন্য বিশেষভাবে মনে রেখো। আরও একবার বলে দিই আমি কুলম্বের সূত্রটি, দুটি বিন্দু তড়িৎ আধানের ক্ষেত্রে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে এবং তাদের মাঝের যে ডিস্ট্যান্স সেই মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। ওকে, তাহলে কুলম্বের সূত্র পরীক্ষায় এলে আমরা নিশ্চয়ই লিখে দিতে পারবো, তাই তো? নেক্সট আমরা জেনে নেব, আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে স্টার্ট করেছিলাম মনে আছে তো, ওহমের সূত্র। আজকের ক্লাস কন্টিনিউ দেখে যাও, স্কিপ করবে না একদম, কারণ আজকেই আমরা আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞানের চলতড়িৎ অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ওহমস ল, ওহমের সূত্র নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সুতরাং সঙ্গে থাকবে। পরবর্তী আমাদের আলোচনা তড়িৎ আধানের একক। আমরা এবারে জেনে নেব তড়িৎ আধানের এসআই এবং সিজিএস একক সম্পর্কে। প্রথমে আমরা জানব তড়িৎ আধানের এসআই একক কি? তড়িৎ আধানের এসআই একক হচ্ছে, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম্ব, মনে থাকবে। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব। তো এখন প্রশ্ন হচ্ছে কুলম্ব কাকে বলে, স্ট্যাট কুলম্ব কাকে বলে? প্রথমে আমরা জেনে নেব কুলম্ব কাকে বলে। দেখো, কুলম্বের সংজ্ঞা এক্ষেত্রে তুমি দুই প্রকারের দিতে পারো, দুরকমভাবে কুলম্বের সংজ্ঞা দেওয়া যায়। আমরা প্রথমে কুলম্বের সংজ্ঞা যদি বলতে চাই তাহলে আমরা প্রথম নিয়মে বলবো নাম্বার 1, 1 2 করে লিখছি। নাম্বার 1 হচ্ছে যে যদি সমজাতীয় এবং সমপরিমাণ দুটি বিন্দু আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ তো হবে না, সমজাতীয় হলে বিকর্ষণ হবে। তাদের মধ্যে যদি বিকর্ষণ বল 9 × 10⁹ নিউটন হয়, বিকর্ষণ বলের মানটা বলে দিচ্ছি, 9 × 10⁹ নিউটন হয়, তাহলে সেই প্রতিটি তড়িতাধানকে আমরা বলবো 1 কুলম্ব। আমি আবার বলে দিই, যদি দুটি, ঠিক ভাষাটি কিন্তু মনে রাখবে, যদি দুটি সমপরিমাণ এবং সমজাতীয় তড়িতাধানকে পরস্পরের থেকে 1 মিটার, ওদের যে ডিস্ট্যান্স সেটা হবে 1 মিটার। ঠিক আছে, এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, তাদের দূরত্বটা হবে 1 মিটার। তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে প্রত্যেকটি তড়িতাধানকে বলা হয় 1 কুলম্ব, মনে থাকবে। আর অন্যভাবে তুমি যদি বলো কুলম্বের সংজ্ঞা, তাহলে সিলভার নাইট্রেট দ্রবণে যে পরিমাণ তড়িৎ চালনার ফলে ক্যাথোডে, কোথায়? ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার কি হয়? অধক্ষিপ্ত হয়, সেই পরিমাণ তড়িৎকে বলা হয় 1 কুলম্ব। কি বললাম না, সিলভার নাইট্রেট দ্রবণে যে পরিমাণ তড়িৎ চালনার ফলে ক্যাথোডে 0.00118 গ্রাম সিলভার অধক্ষিপ্ত হয়, সেই পরিমাণ তড়িৎকে আমরা বলবো 1 কুলম্ব। যে কোনো একটি সংজ্ঞা তুমি কুলম্বের দিতে পারো। এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব। সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ESU। এক্ষেত্রে স্ট্যাট কুলম্ব কাকে বলে?
তাহলে না, স্ট্যাট কুলম্বের বেলায় মনে রেখো আকর্ষণ বা বিকর্ষণ বল এক ডাইন আর আধান দুটি অর্থাৎ Q1 এবং Q2 এর মধ্যে ডিস্ট্যান্স 1 সেন্টিমিটার। তাহলে স্ট্যাট কুলম্ব কাকে বলে? দুটি সমপরিমাণ এবং সমজাতীয় তড়িৎ আধানকে যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখা হয় এবং তাদের বিকর্ষণ বল যদি এক ডাইন হয়, তাহলে সেই পরিমাণ তড়িৎ আধানকে অর্থাৎ প্রত্যেকটি তড়িৎ আধানকে আমরা বলবো 1 ESU বা স্ট্যাট কুলম্ব। সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো স্ট্যাট কুলম্ব। মনে থাকবে এদের মধ্যে রিলেশনটা কি? এসআই এবং সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের যে সম্পর্ক, সেই সম্পর্কটি হচ্ছে 1 কুলম্ব। 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এর পরীক্ষা অনেক সময় আসে। সিজিএস এবং এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের মধ্যে সম্পর্কটি লেখো। তখন আমরা লিখব 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। ওকে, তো এবারে চলো আমরা জেনে নেব কয়েকটি সংজ্ঞা এবং তাদের একক সম্পর্কে, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে আলোচনা করব তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে। তড়িৎ বিভব কাকে বলে? না, তড়িৎ বিভব হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ বিভব কাকে বলে? অসীম কোনো দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক কোনো আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তড়িৎ বিভব বলে। আরেকবার বলে দিই, অসীম কোনো বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণে কার্য করতে হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবকে যদি আমরা তড়িৎ বিভব এটাকে যদি আমরা ভি ধরি, যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যের পরিমাণটাকে যদি আমরা ডব্লিউ ধরি এবং যে পরিমাণ তড়িৎটা আনা হয় সেই তড়িৎ আধানের পরিমাণটাকে আমরা যদি কিউ ধরি, তাহলে ভি = W/Q, অর্থাৎ তড়িৎ বিভব = কি হলো? W মানে ওয়ার্ক, কার্য, কিউ হচ্ছে তড়িৎ আধান। মনে থাকবে? তাহলে তড়িৎ বিভব সমান আমরা লিখতে পারি তড়িৎ বিভব সমান কার্য বাই তড়িৎ আধান। আমি আবার বলে দিই, অসীম কোনো বিন্দু থেকে এই অসীম বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। এখন তড়িৎ বিভবে তাহলে এসআই একক কী হবে? দেখো এখান থেকে আমরা বের করে ফেলব। এখানে দেখো তড়িৎ বিভব সমান যদি কার্য বাই তড়িৎ আধান হয়, তাহলে এসআই একক কিভাবে তুমি বার করবে? কার্যের এসআই একক কী হবে? 1 জুল। তড়িৎ আধানের এসআই কী হবে? এসআই একক 1 কুলম্ব। তড়িৎ বিভবের এসআই একক কি? ভোল্ট। তাহলে এসআই একক 1 ভোল্ট। 1 ভোল্ট সমান আমরা কি পেলাম? 1 জুল বাই 1 কুলম্ব। 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম্ব। তাহলে ভোল্ট কাকে বলে? না, এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক ভোল্ট। কাকে বলে? সংজ্ঞাটা হচ্ছে অসীম কোনো বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কুলম্ব পজিটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করা হয় তাহলে তার বিভবকে বলা হয় 1 ভোল্ট। আরও একবার দেখে নাও, অসীম কোনো বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কুলম্ব পজিটিভ আধানকে আনতে যদি 1 জুল কার্য করা হয় তাহলে তার
বিভবকে বলা হয় 1 ভোল্ট। সুতরাং তড়িৎ বিভবের এসআই একক আমরা পেয়ে গেলাম ভোল্ট। মাথায় থাকবে। তাহলে পরীক্ষায় যদি আসে তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভবের এসআই এককের সংজ্ঞা লেখো, তখন আমরা বলে দেব যে অসীম কোনো বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক কোনো আধানকে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এর একক এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে ভোল্ট। ভোল্ট কাকে বলে না, অসীম কোনো বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 একক, তোমার 1 একক না বলে ওখানে বলবো 1 কুলম পজিটিভ আধানকে আনতে যদি 1 জুল কার্য করা হয় তাহলে তার তড়িৎ বিভবকে বলা হয় 1 ভোল্ট। মনে থাকবে। নেক্সট এবারে আমরা আলোচনা করব আরও দুটো সংজ্ঞা নিয়ে। এই ছোট ছোট সংজ্ঞাগুলো প্রথম দিকে রয়েছে এবং সেগুলোর ইউনিটগুলো পরীক্ষায় মাঝে মাঝেই দেখা যায়, সেগুলো একটু একটু করে জেনে নিতে হবে। এরপরে আমাদের যেগুলো জানতে হবে, তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল এবং জেনে নেব বিভব পার্থক্য সম্পর্কে। বিভব পার্থক্য পরীক্ষার জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, তড়িৎচালক বল, বিভব পার্থক্য। এই তড়িৎচালক বল আর বিভব পার্থক্য এইটা কিন্তু দেখবে তোমার পরীক্ষার জন্য তোমরা প্রথমে সংজ্ঞা দুটো জানতে হবে, তড়িৎচালক বল কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে। সেই সঙ্গে এদের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো কিন্তু একটু স্মরণে রাখতে হবে। তো দেখো, প্রথমে তড়িৎচালক বলটা কী জিনিস না, তড়িৎচালক বল হচ্ছে মুক্ত বর্তনীতে কোনো কোষের দুটো মেরুর মধ্যে যে বিভব পার্থক্য দেখা যায় তাকে বলা হয় তড়িৎচালক বল। আবার বলছি, মুক্ত বর্তনীতে কোনো কোষের দুটি মেরুর মধ্যে যে বিভবের পার্থক্য দেখা যায় বা বিভব পার্থক্য দেখা যায় তাকে আমরা বলবো তড়িৎচালক বল। আর বিভব পার্থক্য কাকে বলে না, যুক্ত বর্তনীতে দুটো মেরুর মধ্যে যে বিভবের পার্থক্য দেখা যায় সেটাই হচ্ছে তার বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। মনে থাকবে। এখন পরীক্ষায় যদি আসে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ এদের মধ্যে পার্থক্য লেখো, তখন আমরা 3 থেকে 4টে পার্থক্য কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবো। সেই পার্থক্যগুলো একবার দেখে নাও। 1 2 3 1 2 3। দেখো, প্রথমে আমরা বলবো তড়িৎচালক বল যদি কারণ হয়, বিভব প্রভেদ হচ্ছে তার ফল। তড়িৎচালক বল যদি কারণ হয়, অর্থাৎ তড়িৎচালক বল বিভব প্রভেদের কারণ, বিভব প্রভেদ হচ্ছে তড়িৎচালক বলের ফল। নাম্বার 2, তড়িৎচালক বলের মান সব সময় বেশি হয়, বিভব প্রভেদের মান সব সময় কম হয়। নাম্বার 3, তড়িৎচালক বল কোনো বর্তনীর সেই অংশের তড়িৎচালক বল সৃষ্টি হয় যেখানে অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, অন্যান্য শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে মনে রাখার জন্য আমি এখানে লিখলাম অন্যান্য শক্তি থেকে তৈরি হচ্ছে তড়িৎ শক্তি। আর বর্তনীতে বিভব পার্থক্য দেখা যায় সেই অংশে যেখানে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে কনভার্ট হয়, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়, সেখানে বিভব পার্থক্য দেখা যায়। এছাড়াও আরও একটি পার্থক্য তুমি লিখতে পারো, সেটা হচ্ছে তড়িৎচালক বলের মান মাপা হয় পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার নামক যন্ত্রের সাহায্যে। বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। এটা পোটেনশিওমিটার, এটা ভোল্ট মিটার। খেয়াল রেখো, ভোল্ট মিটার কিন্তু ভোল্টামিটার নয়। ভোল্ট মিটার বিভব পার্থক্য মাপা হয়, বিভব পার্থক্য মাপার যন্ত্র। আর ভোল্টামিটার সেটা কিন্তু আলাদা বিষয়, সেটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণে যে পাত্র ব্যবহার করা হয় সেটা ছিল আমাদের ভোল্টামিটার, তাই তো? তাহলে পরীক্ষায় যদি আসে তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য কাকে বলে, এদের মধ্যে 3টে পার্থক্য লেখো। কোয়েশ্চেনটা একটু বাড়িতে ভালো করে তৈরি করে রাখবে।
যে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে বিভবের যে পার্থক্য থাকে সেটা হচ্ছে তড়িৎচালক বল, আর যুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের মধ্যে বিভবের যে পার্থক্য থাকে সেটা হচ্ছে তার বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। এদের মধ্যে পার্থক্যগুলি তড়িৎচালক বল যদি কারণ হয়, বিভব প্রভেদ হচ্ছে তার ফল। তড়িৎচালক বলের মান বেশি হয়, বিভব প্রভেদের মান কম হয়। তড়িৎচালক বল তোমার পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, বিভব প্রভেদ ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। আর একটা কী বললাম, বর্তনীর সেই অংশের তড়িৎচালক বল সৃষ্টি হয় যেখানে অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর বর্তনীর সেই অংশে বিভব প্রভেদ দেখা যায় যেখানে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে, তড়িৎ শক্তি থেকে অন্যান্য শক্তি তৈরি হয়। ঠিক আছে, এই পার্থক্যগুলো কিন্তু আমরা লিখতে পারবো। এছাড়াও এখান থেকে আরও একটি কোশ্চেন মাঝে মাঝে দেখা যায়, কোনো কোষের তড়িৎচালক বল 1.5, মনে করো কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? একটা প্রশ্ন। অথবা কোনো কোষের বিভব পার্থক্য ধরো 1.5 ভোল্ট বলতে কি বোঝো? তো প্রথম প্রশ্নে আসি আমি, কোনো কোষের তড়িৎচালক বল যদি 1.5 ভোল্ট বলতে কি বোঝো বলে, তাহলে আমরা বলবো ওই কোষের মুক্ত বর্তনীতে তাদের দুটো মেরুর মধ্যে বিভবের পার্থক্য 1.5 ভোল্ট। বা আমরা বলতে পারি যে ওটা যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে তোমার 1 কুলম তড়িতাধানকে একবার পূর্ণ আবর্তনের জন্য 1.5 জুল কার্য করতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে এর অর্থ। তড়িৎচালক বলের মান 1.5 ভোল্ট বলতে আমরা বুঝি। খুব সহজ ভাষায় যদি বলতে হয় তাহলে মুক্ত বর্তনীতে ওই তড়িৎ কোষের বিভব পার্থক্য 1.5 ভোল্ট, এটাই বোঝায়। ঠিক আছে, আর যদি বলে বিভব পার্থক্য 1.5 ভোল্ট বলতে কি বোঝো, তখন আমরা বলবো যুক্ত বর্তনীতে ওই তড়িৎ কোষের বিভবের পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট। এটা মুক্ত বর্তনীতে আর ওটা যুক্ত বর্তনীতে। ক্লিয়ার? নেক্সট এবারে আমরা চলে যাব আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশ, যেটি নিয়ে আমি প্রথমেই আলোচনা করেছিলাম, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওহমস ল। পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা, বারবার যেটি আসে পরীক্ষায়, সেটি হলো ওহমের সূত্রটি বিবৃত করো ও তার গাণিতিক রূপটি লেখো। তখন আমরা কি লিখব দেখো। প্রথমেই ওহমের সূত্র। ওহমের সূত্রটি কি আগে শুনে নাও। ওহমস ল বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং তার দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেইগুলো নিয়ে গবেষণা করতে করতে বিজ্ঞানী তোমার ওহম 1826 সালে মোটামুটি তিনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রটি বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা এদের মধ্যে যে রিলেশন তাই নিয়ে তৈরি। সেই সূত্রটাই ওহম সূত্র নামে পরিচিত। এবং সূত্রটি হচ্ছে যে তোমার উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তার প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক, বা বলতে পারি কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। ওয়ান্স সেকেন্ড, কোনো পরিবাহীর উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা মানে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এগুলো যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হবে। এবারে সূত্রের ব্যাখ্যাটা দেখো। সূত্রটি তো বলে দিলাম, এবার সূত্রের ব্যাখ্যাতে আমরা বলবো, মনে করো এ বি একটি পরিবাহী, এ বি, এ প্রান্তের বিভব VA, বি প্রান্তের বিভব VB এবং বলা আছে VA গ্রেটার দেন VB, অর্থাৎ VAটা হচ্ছে উচ্চ বিভব, VBটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে
এই পরিবাহীর মধ্যে দিয়ে মনে করো যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, সেটার মান আই, বড় হাতের আই। তাহলে এখানে দেখো বিভব পার্থক্য কত হলো? বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, এইটা সমান আমি ভি ধরে নিলাম। এই এবি পরিবাহীর বিভব পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি সমান ভি ধরিলাম। এর প্রবাহ মাত্রা যদি আয় হয়, তাহলে ওহমের সূত্রানুযায়ী ওহম কি বলছে? ভি ভার্জিয়াস আয় হবে। কখন না উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এগুলো যদি স্থির থাকে তাহলে ভি ভার্জিয়াস আয় হবে। তাহলে আমরা ভ্যারিজিয়াস চিহ্ন তুলে দিলে কি পাই? ভি সমান আই আর। এই আর কে বলা হয় ধ্রুবক, ভেদ ধ্রুবক। আর হচ্ছে ভেদ ধ্রুবক। ভেদের অঙ্ক করতে গিয়ে তোমরা জানো ভ্যারিজিয়াস চিহ্ন তুললে একটা ধ্রুবক লাগে। এক্ষেত্রে আমরা ধ্রুবকটা অ্যাকচুয়ালি আগে লেখা উচিত ছিল আর আই, ঠিক আছে? তুমি আই আর লিখতে পারো। তাহলে এখানে আর সমান কি পেলাম? আর সমান পেলাম ভি বাই আই, ভি বাই আই। এই আর কে বলা হয়, এই রোধকে বলা হয়, মানে ভেদ ধ্রুবকটি আর কে বলা হয় রোধ, রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। মনে থাকবে আর কে বলা হয় রোধ। তাহলে ভি সমান যদি আই হয় বা আর আই হয়, ভি সমান কি? বিভব পার্থক্য। আর আই, আর মানে রোধ ইন্টু আই মানে প্রবাহ মাত্রা। তাহলে ওহমের সূত্রের গাণিতিক রূপ কি পেলাম? বিভব পার্থক্য সমান রোধ ইন্টু প্রবাহ মাত্রা বা প্রবাহ মাত্রা ইন্টু রোধ। এইটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। আমি আবার বলে দিই, ধরা যাক এবি একটি পরিবাহী যার এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি এবং ভিএ গ্রেটার দ্যান ভিবি, অর্থাৎ ভিএ উচ্চ বিভব আর ভিবি হচ্ছে নিম্ন বিভব। তাহলে এদের বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি সমান ভি ধরিলাম। এর প্রবাহ মাত্রা যদি আয় হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি ভার্জিয়াস আই, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য তার প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হবে, কথা বলেছিলেন ওহম। তাই ভি ভার্জিয়াস আই। তাহলে ভি সমান আই আর বা আর আই, যা ইচ্ছে বলতে পারো, যেখানে আর হচ্ছে ধ্রুবক, অর্থাৎ আর সমান ভি বাই আই। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? ভি সমান যদি আর আই হয়, তাহলে বিভব পার্থক্য সমান রোধ ইন্টু প্রবাহ মাত্রা। এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবার এখান থেকে দেখো আমরা যেটা পাই সেটা হচ্ছে রোধের সংজ্ঞা পাই। ওহমের সূত্র থেকে আমরা কি পাই? রোধের সংজ্ঞা পাই। আর মানে রোধ, আর রোধ মানে আবার কি বললাম? ভি বাই আই। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি রোধ কাকে বলে না, যা তড়িৎ পরিবহনে, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করে তাকে আমরা রোধ বলি। রোধ মানে এখানে প্রতিরোধ। কাকে প্রতিরোধ করে? তড়িৎ প্রবাহকে প্রতিরোধ করে। তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে যা তড়িৎ চলাচলে বাধা সৃষ্টি করে তাকেই আমরা রোধ বলবো। কিন্তু পরীক্ষায় যদি বলে ওহমের সূত্রানুযায়ী রোধের সংজ্ঞা দাও, তখন আমরা কি বলবো? তখন বলবো যে আর সমান, ওহমের সূত্রানুযায়ী আমরা কি পেলাম? আর সমান ভি বাই আই। তাহলে ভি মানে কি বলেছি? ভি মানে বিভব পার্থক্য, আর আই মানে কি বলেছি আমি? প্রবাহ মাত্রা। আই আমরা ধরেছিলাম প্রবাহ মাত্রা আর ভি ধরেছিলাম বিভব পার্থক্য। তাহলে রোধ কাকে বলে? ওহমের সূত্রানুযায়ী রোধ বিভব পার্থক্য, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তার প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় রোধ। অর্থাৎ কোনো পরিবাহীর ভি বাই আই, এই অনুপাতটাকেই আমরা বলবো রোধ বা রেজিস্ট্যান্স। এটা ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। এখন দেখা যাক রোধের একক কি হবে। মুছে দিলাম ওহমের সূত্র। আশা করি পরীক্ষায় এলে তোমরা সবাই লিখে দেবে। কোয়েশ্চেনটা আরও একবার বলি আমি, ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো এবং সেই সঙ্গে এর গাণিতিক রূপটি লেখো, আর তার সঙ্গে
জুড়ে দেবে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। রোধের এসআই একক কি? রোধের এসআই একক হচ্ছে ওহম। বিজ্ঞানী ওহমের নাম অনুযায়ী এসআই একককে বলা হয় ওহম। এখন ওহম বলবো কাকে? সে সংজ্ঞাটা আমরা নিজেই তৈরি করব। কি করে দেখো না, আমরা জানি রোধ সমান যদি বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা হয় তাহলে 1 ওহম। 1 ওহম সমান আমরা কি পাবো? এসআই পদ্ধতিতে বিভব পার্থক্যের একক কি জানো তোমরা? ভোল্ট। 1 ভোল্ট, তাই তো। প্রবাহ মাত্রার একক কি জানো তোমরা? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 ওহম সমান কি পেলাম? 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে ওহমের সংখ্যা কি তৈরি হলো? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তার প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে তার রোধকে বলা হয় 1 ওহম। পারবো আমরা ওহম কাকে বলে লিখতে? নিশ্চয়ই পারবো। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে তার রোধকে বলা হয় 1 ওহম। মনে রেখো, যারা মানে বেশিরভাগ পদার্থই ওহমের সূত্রটি মেনে চলে এবং তাদেরকে ওহমীয় পদার্থ বলে বা পরিবাহী বলে। যেমন ধাতু, বিভিন্ন ধাতুগুলো হচ্ছে ওহমীয় বস্তু, ওহমীয় পদার্থ। কিছু কিছু ব্যতিক্রম ধাতু আছে যেগুলো ওহমের সূত্র মেনে চলে না, তাদেরকে অওহমীয় পদার্থ বলে। কি বলে বললাম? অওহমীয় পদার্থ। এই রকম অওহমীয় বেশ কিছু পদার্থ, যার মধ্যে জার্মেনিয়াম, সিলিকন, এই নামগুলো মনে রেখো শর্ট কোশ্চেনের জন্য। দুটি অওহমীয় পদার্থের নাম লেখো। উত্তর জার্মেনিয়াম, সিলিকন। জার্মেনিয়াম, সিলিকন এরা ওহমের সূত্র সাধারণভাবে মেনে চলে না, এই জন্য এদেরকে অওহমীয় পদার্থ বলা হয়। পরীক্ষায় লিখে দিতে পারবো, ঠিক আছে। এইখানে আমি ছোট্ট করে আর একটি টপিক সম্পর্কে তোমাদের আমি বলে দিই, যেটা ওহম সূত্রের পূর্বেই আমার আলোচনা করলে ভালো হতো, সেটা এখনই বলে দিই। এই যে অ্যাম্পিয়ার ব্যাপারটা এলো, এই অ্যাম্পিয়ার কিসের একক? প্রশ্ন হতে পারে অ্যাম্পিয়ারটা কিসের একক? মনে রেখো, অ্যাম্পিয়ার হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক। মনে থাকবে, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক। তো চলো এবারে আমরা একটুখানি আজকের ক্লাস শেষ করার পূর্বে জেনে নিই তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা কি। তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে দেখো আগে। এটা হচ্ছে একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে মোট মনে করো কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর যার জন্য এই প্রান্ত থেকে এই প্রান্তে কিউ পরিমাণ তড়িৎ যেতে সময় লাগে মনে করো টি। তাহলে এর প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে প্রবাহ মাত্রা আই সমান আমরা লিখতে পারি কিউ বাই টি। আই সমান কিউ বাই টি কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয় তাকেই তার তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। আরও একবার বলে দিই, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। এখন পরীক্ষায় আসে, তার এখান থেকে দেখো একবার যদি কোনাকুনি গুণ করে দাও, এখানে কোনাকুনি গুণ করে দিলে আমরা কি পাবো? কিউ সমান আই ইন্টু টি, অর্থাৎ কিউ মানে তড়িতের মোট পরিমাণ, তড়িতের মোট পরিমাণ বা তড়িতাধানের মোট পরিমাণ বলতে পারো, সমান আই মানে প্রবাহ মাত্রা ইন্টু টি মানে সময়। এটা আমরা পেলাম, তড়িতের মোট পরিমাণ সমান প্রবাহ মাত্রা ইন্টু সময়।
তো এখন যদি পরীক্ষায় আসে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, উত্তর হচ্ছে অ্যাম্পিয়ার। মনে থাকবে, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কাকে বলে সে সংজ্ঞা কিন্তু তুমি নিজে নিজেই তৈরি করে নিতে পারবে, কারণ তোমরা জানো আই সমান কিউ বাই টি। এখন দেখো তো, কিউ মানে মোট তড়িৎ আধান, তড়িৎ আধানের এসআই একক কি হয়, 1 কুলম্ব, বাই টি, টি মানে টাইম, সময়, সময়ের এসআই একক কি হয়, 1 সেকেন্ড। তাহলে আমরা 1 অ্যাম্পিয়ার সমান কি বলতে পারি, 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। অ্যাম্পিয়ার সমান কুলম্ব বাই সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার কাকে বলে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার প্রবাহ মাত্রাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার প্রবাহ মাত্রাকে বলা হয়, তড়িৎ প্রবাহ মাত্রাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার সমান কি পেলাম আমরা, 1 কুলম্ব বাই 1 সেকেন্ড, অর্থাৎ কুলম্ব পার সেকেন্ডই হচ্ছে অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায় তথা চল তড়িতের আজকের ক্লাস। আমরা পরপর গত ক্লাসগুলো লক্ষ্য করেছিলাম, বেশ কিছু জীবনবিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। বিশেষ করে ওখানে মাধ্যমিক জীবনবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ এবং বড় একটি চ্যাপ্টার যেটা ছিল তোমার অভিব্যক্তি এবং অভিযোজন, সেটা পরপর কিন্তু বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে আমরা অন্ততপক্ষে হয়তো 5টি বা 6টি ক্লাসের মাধ্যমে আমরা শেষ করেছিলাম। এবারে আমরা জীবনবিজ্ঞানের পরে আজকে থেকে শুরু করেছি চল তড়িৎ ভৌতবিজ্ঞানের ক্লাস। ঠিক আগের মতোই ভৌতবিজ্ঞানও পরপর বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে আমরা শেষ করে দেব তোমাদের সেকেন্ড টার্মিনাল টেস্টের অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় চল তড়িৎ আমরা পরপর কয়েকটি ক্লাসের মাধ্যমে শেষ করে দেব। কারণ এই চল তড়িৎ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটিতে আমার মনে হয় তোমাদের একটুখানি আমাদেরকে গাইড করার প্রয়োজন আছে। অন্যান্য জায়গাগুলো একটুখানি পড়লেই বা একটু একবার চোখ বুলিয়ে নিলেই সেগুলো তৈরি হয়ে যাবে তোমাদের। আমার দৃঢ় বিশ্বাস তোমরা একটুখানি মনোযোগ দিয়ে যদি অন্যান্য জায়গাগুলো দেখো তাহলে হয়ে যাবে। কিন্তু এই চল তড়িতের অংশটি, এই কারেন্ট ইলেকট্রিসিটি, এই অংশটি একটুখানি যারা গাইড টিচার রয়েছেন, স্কুল টিচার রয়েছেন বা তোমাদের গার্জেন যারা রয়েছেন, যাদের কাছে তোমরা দেখিয়ে নাও, তাদের একটু প্রয়োজন আছে এই চল তড়িৎ অংশটি তোমাদের সামনে ক্লিয়ার করা, বুঝিয়ে দেওয়া। তো আমার মনে হয় আজকের ক্লাসের পর তোমাদের একটু হলেও চল তড়িৎ অংশটি কাজে লাগবে এবং ওয়েট করো আগামী ক্লাসগুলোর জন্য। আমি খুব শীঘ্রই আসছি তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে চল তড়িতের বাকি ক্লাসগুলো নিয়ে। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।